বহু বছর পর আজ বাসের মাথায় চড়েছে প্রবীর, বাধ্য হয়েই। স্কুল কলেজ বেলায় চড়তো, ফাঁকি দেওয়া যেত ভাড়া। যাত্রাটাও হতো খোলামেলা আরামের। তখন তাদের কষ্টের সংসার, ভাড়া বাঁচানো পয়সায় বই খাতা কিনত। গ্রামের গরিব গুরব মানুষ আর জিনিসপত্র সঙ্গে থাকা ব্যবসাদাররা এভাবেই যাতায়াত করে। প্রবীর এদের মধ্যে কেউই নয়। গ্রামের ভাষায় সে এখন বাবু মানুষ, বিএ পাস, সরকারি চাকরি করা ছেলে। তবু বাসের মাথায় উঠতে হয়েছে সঙ্গে বড় সড়ো প্যাকিং বাক্স থাকার জন্যে। চাকরিটা সদ্য পেয়েছে, 1 মাস হলো। দুদিনের ছুটি নিয়ে দেশের বাড়ি ফিরছে আজ। চাকরির সন্ধানে এবং বিশেষ ধরনের পড়ালেখার জন্যে গত 4-5 বছর শহরেই থাকতে হয়েছে প্রবীরকে। কদাচিৎ এসেছে গ্রামে। জীবনে দাঁড়িয়ে যাওয়া প্রবীরের এবারের দেশের বাড়ি আসাটা অনেক বেশি আনন্দের। বাসের মাথায় হু হু হাওয়ার মধ্যে সে যেন তাদের জগমোহনপুরের গন্ধ পাচ্ছে। নিচে কন্ডাক্টর চেঁচাচ্ছে, প্রবীরদের গ্রামে যাওয়ার স্টপ। প্যাকিং বাক্সটা নিজের পাশে টেনে নিয়ে নামার জন্য তৈরি হলো প্রবীর। খানিক পরেই এসে গেল রথতলা। কন্ডাক্টর পাশের পিছনে এসে বাক্সটা নামাতে সাহায্য করলো। অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে থাকা 3টে ভ্যান রিক্সার একটা এগিয়ে এলো প্রবীরের কাছে। ভানুদা চেনা রিক্সাওয়ালা, প্রবীরদের জগমোহনপুরেই বাড়ি। বেশ দম লাগিয়ে রিক্সায় বাক্সটা তুললো ভানু। বলল, অনেকদিন পরে এলে বাড়ি, কি নিয়ে এলে এতে? রিক্সার পাটাতনে বসে প্রবীর মজার গলায় জানতে চাইল। তুমি আন্দাজ করো তো দেখি। রিক্সার সিটে বসলো ভানু, প্যাডেলে চাপ দিয়ে বলল, মনে তো হচ্ছে টিভি। প্রবীর বলল, টিভি চলবে কি করে, আমাদের গ্রামে কারেন্ট কই? ব্যাটারিতে চলবে, নবগ্রামে দুটো বাড়িতে যেমন চলে। প্রবীরদের গ্রামে কারো বাড়িতেই টিভি নেই। অতি উৎসাহীরা পাশে নবগ্রামের বাড়ি দুটোয় টিভি দেখতে যায়। সে বাড়ির লোক যথেষ্ট বিরক্ত হয়, প্রবীর তা জানে। তাহলে কি নিজেদের গ্রামের জন্য একটা টিভি কিনে আনলেই ভালো হতো? এখনো 5 কিলোমিটার প্রবীরদের জগমোহনপুর। বাস যায় না, হাঁটা বা রিক্সায় ভরসা। এতটা পথ, তাই কথা চালিয়ে গেল প্রবীর। বাড়ির জন্য টিভি কিনে কি লাভ বলো তো ভানুদা? দেখার তো কেউ নেই। তা অবশ্য ঠিক। তাহলে আছে কি ওতে? এখন বলবো না, পরে জানতে পারবে। বলে চুপ করে গেল প্রবীর। ভানুও আর কৌতূহল দেখালো না। ভানুদা নির্দিষ্ট ছন্দে টেনে চলেছে রিক্সা। রাস্তার দুধারে ধান, সবজির ক্ষেত, কখনো বা জলা, রোদ মাথার ওপর। শীতের শুরু বলে গরম তত লাগছে না। প্রবীর বলে দিতেই পারত বাক্সে কি আছে, কিন্তু সারপ্রাইজ দেওয়ার লোভটা সামলাতে পারল না। পরশুদিন চাকরি জীবনের প্রথম মাইনে পেয়েছে প্রবীর। চাকরিটা পুলিশের। ওরা এখন পুলিশ ট্রেনিং কলেজে আছে। গতকাল বন্ধুরা মিলে বাড়ির জন্য বেরিয়েছিল বাজার করতে। সকলেই বাবা মা ভাই বোনের জন্য কিছু না কিছু কিনল। প্রবীর কাউকে কিনে দেওয়ার নেই। বাবা মারা গিয়েছেন সে যখন কলেজে পড়ে। মা গেলেন প্রবীর চাকরিতে ঢোকার 2 মাস আগে। একটাই বোন, বিয়ে হয়ে চলে গিয়েছে দূরে আগ্রায়। বাড়ি ফাঁকা। তবু বন্ধুদের সঙ্গে বাজারে গিয়ে প্রবীর যা কিনল সবাই থ। কি ঠিক করলে, বাড়ি জমি রাখবে নাকি বেচে দেবে? রিক্সা চালাতে চালাতে জিজ্ঞেস করলো ভানু। একটু অবাক হয়ে প্রবীর বলল, বিক্রি করব কেন, কোনো অসুবিধা তো হচ্ছে না। ভানু বলল, না, আসলে গ্রাম থেকে যারা শহরে চাকরি করতে যায় থেকে যায় পাকাপাকি ভাবে। তোমার তো আবার পুলিশের চাকরি, কারা কারা বদলি করে দেবে, তখন কি আর হুট করে আসতে পারবে? একটা সময় টানও কমে যাবে বাড়ির ওপর। তুমি যদি বিক্রি না করো, বসত, চাষের জমি সব খাকা করবে। কথাটা খুব একটা ভুল বলেনি ভানুদা। নিজেদের বাড়ি জমির জন্য বুকটা টনটন করে উঠল প্রবীরের।
তবে একটা ব্যবস্থা সে রেখেছে, সেটাই খেয়াল করিয়ে দিল ভানুকে। আমার জমি বাড়ি তো সহদেবদা দেখছে, আমার চিন্তা কিসের? সহদেবের কথা আর বলো না। ওর মতো বাউন্ডারের হাতে কেউ সম্পত্তির ভার দেয়? কতক্ষণ থাকে তোমাদের পিঠে? সারাদিন ঘুরে যাচ্ছে এ গ্রাম সে গ্রাম, ও দেখবে তোমাদের চাষাবাদ? ভানুদার এই কথাটাও ফেলা যায় না। সত্যি, সহদেবদা গ্রাম সেবায় সদা ব্যস্ত। স্কুল ছুট ছাত্রদের পৌঁছে দিয়ে আসছে স্কুলে, সরকারি সাহায্য নিয়ে আসছে হাসপাতালে, ডাক্তার শিক্ষকরা লম্বা ছুটি নিলে পৌঁছে যাচ্ছে তাদের বাড়ি। মানুষের বিপদে আপদে সব সময় পাশে গিয়ে দাঁড়াচ্ছে। মা যখন মারা গেলেন, খুব চিন্তায় পড়ে গিয়েছিল প্রবীর। শ্রাদ্ধের আগে একদিন সমস্যার কথা বলেছিল সহদেবকে, আমি শহরের দিকে একটা চাকরি বাকরি পেয়েই যাব, তখন এই ভিটে জমির কি হবে সহদেবদা? উত্তরে বেশ জোর দিয়ে সহদেব বলেছিল, কেন আমি থাকবো, আমি দেখাশোনা করবো তোদের জমি বাড়ি। খামোখা বিক্রি টিক্রির কথা ভাবতে যাস না আবার। মনে রাখবি, এই জমির জল হাওয়ায় তুই বড় হয়ে উঠেছিস। বাবা মায়ের পায়ের ধুলো লেগে আছে এই মাটিতে। চাকরি যত দূরেই হোক, আসবি মাঝে মধ্যে ছুটি দিয়ে। নিজের গ্রাম পৈতৃক ভিটেকে একেবারে ভুলে যাস না। প্রবীর হয়তো ভুলবে না, তাই তো প্রথম মাসের মাইনে মায়ের হাতে তুলে দিতে পারবে না জেনেও গ্রামে ফিরছে। কিন্তু বাড়ি জমির দেখভাল সহদেবদা কতটা কি করেছে কে জানে। ভ্যান রিক্সা বোয়াই চন্ডির মোড়ে চলে এসেছে। বাঁ দিকে রাস্তাটা চলে গিয়েছে সিধে প্রবীরদের পাড়ায়। মোড়ের শাড়ির দোকান থেকে ভেসে এলো নিমাই লাহার গলা, এই প্রবীর, গাড়িটা দাঁড় করা, কথা আছে। ভানু রিক্সা থামালো। দোকান থেকে বেরিয়ে নিমাই লাহা হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। বলল, সহদেবদা গিয়েছে কালীগঞ্জে, স্বাস্থ্য শিবির না কি যেন হচ্ছে ওখানে। দোকানে বলে গেল তুই আজ আসবি, দুপুরটা রেঁধে বেড়ে খেয়ে নিতে বলেছে তোকে, সে ফিরবে রাতে। ঠিক আছে। মুখে বললেও প্রবীর একটু দমে গেল। সেই কোন ভোরে পুলিশ ট্রেনিং কলেজ থেকে বেরিয়েছে। প্রথমে নৌকায় চেপে নদী পেরিয়ে ট্রেন, বর্ধমানে নেমে বাসের মাথায় 2 ঘন্টা। ভেবেছিল বাড়িতে গিয়ে দেখবে গরম গরম ডাল ভাত তরকারি করে রেখেছে সহদেবদা, কিন্তু কোথায় কি, এখন নিজেকে গিয়ে সব করতে হবে। রিক্সা ফের চলতে শুরু করলো। ভানু বলল, কি বলেছিলাম, মিলে গেল তো? সহদেবের এমনই কাণ্ড, তুমি আর লোক পেলে না। ভানু কত কি বলে যাচ্ছে। প্রবীরের মন চলে গিয়েছে নিজের বাড়ির মাটির দালানে। সিঁড়ি দিয়ে ওঠার পর ডান পাশের শালকুটির টঙে একটা ফোকর, সেইখানেই থাকে বাড়ির চাবি। জানে শুধু প্রবীর আর সহদেব। চাবিটা সহদেবদা যদি জায়গা মতো রাখতে ভুলে গিয়ে থাকে, রাত অবধি বাইরেই বসে থাকতে হবে। আশঙ্কা বাড়ি ঢোকার আগেই দূর হলো। মাইতিদের উঠোনে আসতেই দেখা গেল প্রবীরদের খড়ের 4 চালা মাটির বাড়ি। দেখা যাচ্ছে দরজা খোলাই আছে। তাহলে কি ফিরে এলো সহদেবদা? মনে হচ্ছে বাবু আছেন। বলে উঠোনে এসে দুবার হর্ন বাজিয়ে রিক্সা থামালো ভানু। ভিতর বাড়ি থেকে কেউ কিন্তু বের হলো না। ভানু প্রবীর মিলে প্যাকিং বাক্সটা দালানে ওঠালো। ভানু বলল, ও, এত ভারী কেন? কি এনেছো বললে না তো? ভানুকে পয়সা মিটিয়ে প্রবীর বলল, আর একবেলা পরে সবই জানতে পারবে, এখন বলে দিলে সব মজাটাই মাটি। রিক্সা ঘুরিয়ে চলে গেল ভানু। দালানে পা ঝুলিয়ে বসলো প্রবীর। আর মোড়া ভাঙলো, হাঁক দিল, কোথায় গেলে গো সহদেবদা? কোনো সাড়া নেই। বাড়ির লাগোয়া গাছপালা থেকে ভেসে এলো পাখির কিচির মিচির। পুকুর বা মাঠে গিয়েছে মনে হচ্ছে। দালান থেকে নেমে পুকুরের দিকে এগোলো প্রবীর। পুকুর ঘাটে কাউকেই দেখা গেল না।
পুকুরের পাশেই প্রবীরদের ক্ষেত জমি। মাঠ ভরে গেছে ফলন্ত ধান গাছে। চাষের ব্যাপারে নজর রেখেছে সহদেবদা। ভানুদা অযথায় দোষ দিচ্ছিল। মাঠে কোনো চাষের লোক দেখা যাচ্ছে না, দেখার কথাও নয়। ফসল উঠে যাওয়ার পর কাজ তেমন থাকে না। জমির দিকে তাকিয়ে ফের একবার হাঁক পারল প্রবীর। সহদেবদা, ও সহদেবদা। সহদেবের ফিরতে রাত হবে। কানের পাশে কোনো এক মহিলার গলা। চমকে ঘাড় ফেরালো প্রবীর। না, পাশে কেউ নেই। সাদা শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন দূরে, দালানের উপর। উনি বলেছেন কথাটা। গ্রামের দিকে ফাঁকা জায়গায় এরকমই হয়। দূর থেকে ভেসে আসা কথা কানের কাছে স্পষ্ট হয়ে বাজে। মহিলাকে প্রবীর চিনতে পারল না। সেটাই স্বাভাবিক। ইদানিং দেশের বাড়ি খুব কমই আসা হয়। উঠোনে ফিরে এলো প্রবীর। বৃদ্ধার হাতে গামছা, লুঙ্গি। প্রবীরের দিকে এগিয়ে ধরে বললেন, যা, এতে পুড়েছিস, পুকুরে দুটো ডুব দিয়ে আয়, আমি রেঁধে রেখেছি। বেশ একটা শান্তি নেমে এলো প্রবীরের মনে। সহদেবদা তার মানে শেষ মুহূর্তে সব ব্যবস্থাই করে রেখে গিয়েছে। কেননা নিমাই লাহা বলছিল প্রবীরকেই দুপুরে রান্নাবাড়া করতে হবে। বৃদ্ধা মানুষটির হাত থেকে লুঙ্গি গামছা নেওয়ার পর প্রবীরের দৃষ্টি হেঁচট খেল দালানে। প্যাকিং বাক্সটা কোথায় গেল? প্রবীরের চিন্তিত মুখ দেখে বৃদ্ধা বললেন, বাক্সটা আমি ঘরে তুলে রেখেছি। অবাক হলো প্রবীর। বলল, সে কি, অত ভারী বাক্স আপনি ঘরে নিয়ে গেলেন কি করে? আমরা গ্রামের মানুষ, এর চেয়েও ভারী জিনিস বওয়ার অভ্যেস আছে আমাদের। বললেন বৃদ্ধা। কথা বাড়ালো না প্রবীর। ঘরে ঢুকলো প্যান্ট জামা ছাড়তে। বাক্সটা যথেষ্ট ওজনদার। একা বইতে হিমশিম খেতে হয়েছে। দালানে তোলার সময় সাহায্য নিতে হয়েছে ভানুদার। বৃদ্ধ সেটা একা নিয়ে এলেন ভিতরে। ক্ষমতা আছে বলতে হবে। পুলিশ হিসেবে এ তো বৃদ্ধার কাছে হার হলো প্রবীরের। লুঙ্গি পরে, গামছা কাঁধে, মাথা নিচু করে বৃদ্ধার সামনে দিয়ে দালান থেকে নেমে এলো প্রবীর। চান টান করে এসে প্রবীর খেতে বসলো। অনেক কটা পদ রান্না করেছেন মহিলা। রান্নার স্বাদও দারুণ। সামনে বসে থেকে খাওয়াচ্ছেন। ওর পরিচয়টা এখনো জানা হয়নি। জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছে। হয়তো নিকটাত্মীয় কেউ। কথায় কথায় ঠিকই বেরিয়ে পড়বে। প্রবীর বলল, একটা বেলা আমি ভাতে ভাত করে নিতে পারতাম। সহদেবদা কেন যে আপনাকে আবার কষ্ট দিল। তবে এত সুন্দর রান্না আমি অনেক দিন খাইনি। বৃদ্ধা মানুষটি বললেন, তুই তখন থেকে আমায় আপনি আপনি করে যাচ্ছিস কেন রে? চিনতে পারছিস না আমাকে? প্রবীরের মুখে অপরাধীর হাসি। বৃদ্ধা বললেন, আমি হচ্ছি তোর লতু মাসি, মাইল টাক দূরে ক্যানেল পাড়ে বাড়ি। যখন ছোট ছিলি হামেশাই আসতাম তোদের বাড়িতে। তোর মায়ের সঙ্গে খুব ভাব ছিল আমার। আমার কোলে কত খেলা করেছিস তুই, মনে পড়ছে এবার? মোটেই পড়ছে না। তবু হাসি হাসি মুখ করে প্রবীর বলল, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসলে অনেক দিন আগেকার কথা তো। বড় হওয়ার পর কিন্তু তোমাকে আমাদের এখানে আর দেখিনি। কি করে দেখবি, উপায় ছিল না আসার। বিমর্ষ গলায় বললেন লতুমাসি। কেন ছিল না জানতে চাইল না প্রবীর। মনে হচ্ছে কোনো দুঃখের কাহিনী লুকিয়ে আছে। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। প্রবীর এবার কথা নিয়ে গেল অন্য প্রসঙ্গে। বলল, দুপুরের খাওয়া দাওয়া না হয় আরাম করে হলো। বিকেলের কাজের ব্যবস্থাটা কি সহদেবদা করে রেখেছে? কে জানে, যার জন্য আমার আশা। সেটাও হয়ে যাবে।
লতু মাসির কথায় খাওয়া থেকে মুখ তুলল প্রবীর। বলল, কাজটা কি জানেন? বলে গিয়েছে সহদেবদা। হ্যাঁ, সব ব্যবস্থাই সে করে গিয়েছে। বিকেল বেলা গ্রামের বিধবা বৃদ্ধারা আসবে, তখনই থান কাপড়গুলো দিয়ে দিস। মনে মনে আরো একবার সহদেবদাকে কৃতজ্ঞতা জানালো প্রবীর। কাজ গুছিয়ে রেখে গিয়েছে। আজ যদি শাড়িগুলো বিলি করা না যেত, ছুটি বাড়াতে হতো একটা। নতুন চাকরির পক্ষে যা মোটেই ভালো কথা নয়। বড় সাহেবরা ব্যাপারটা পছন্দ করেন না। লতু মাসি বললেন, ওর মনটা কত বড়! চাকরির প্রথম মাইনে থেকে গ্রামের সমস্ত বিধবাকে একটা করে থান দিবি। অনেক অনেক আশীর্বাদ পাবি তাদের থেকে। তোর আগে এই গ্রামের কত ছেলে তো ভালো ভালো চাকরি পেয়েছে, শহরে গিয়ে সুখে ঘর সংসার করছে তারা। ভুলে গিয়েছে গ্রামের কথা। তোর মা নেই, গ্রামে পরিবারের কেউই নেই, তবু আমাদের ভুলিসনি তুই। নিজের প্রশংসা সামনাসামনি শোনা বড় অস্বস্তিকর। লাজুক মুখে হাত মুখ ধুতে উঠে গেল প্রবীর। ঘরের চালে বসে দাঁড়কাক ডাকছে, যেন কথা বলছে প্রায়। খাওয়া দাওয়া সেরে প্রবীর বিছানায় গা এলিয়ে দিয়েছে। মাথার পাশে জানালা, দেখা যাচ্ছে আদিগন্ত মাঠ, গাছ পুকুর সবই আছে, শুধু মানুষ নেই। বাড়ির উঠোনে আজ বিড়াল কুকুরও দেখা গেল না। আগে যখনই এসেছে রান্নার গন্ধে চলে এসেছে তারা। আজ যেন বড্ড নির্জন লাগছে নিজেদের ভিটেটা। একসময় এ বাড়িতে কত হাঁক ডাক। বছরটুকু বাদ দিয়েই চাষের জমি। বাবা চাষাবাদ নিয়ে সারা দিন ব্যস্ত। ঘর সংসার সামলে মা বোন সাহায্য করতেন বাবাকে। পাড়ার লোকের যাতায়াত লেগেই থাকতো। এবার যেন গোটা গ্রামটা একটু ফাঁকা ফাঁকা লাগলো। সবাই কি শহরে চলে যাচ্ছে? লতু মাসি বাড়ি ফিরে গেলেন খানিক আগে। বললেন, বিকেলে বৃদ্ধাদের নিয়ে আসবেন। প্রবীর জিজ্ঞেস করলো, কতজন হবে মনে হয়? মাসি জানতে চাইলেন, শাড়ি কটা এনেছিস? 150 মতো। সহদেবদা এরকমই হিসাব দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওতেই হয়ে যাবে। তবে আমাকে তুই বাবা দুটো শাড়ি দিস। আবদারটাকে প্রশ্রয় দিতে না চেয়ে প্রবীর বলল, দুটো শাড়ি কি তুমিই নেবে? আমি যে মাথা পিছু একটা করে এনেছি। না রে, আমার চেনা একজন আছে, সে আসতে পারবে না। কেন পারবে না? না, তার আসলে খুব লজ্জা। লজ্জাটা যে আসলে লতু মাসির বুঝতে অসুবিধে হয়নি প্রবীরের। বেচারির বলতে সংকোচ হচ্ছে, শাড়ি দুটো আমিই পরবো। আহা, পড়ুন। নিজের ঘরের কাজ ছেড়ে এসে প্রবীরের জন্য সকাল থেকে রান্না বান্না করছেন। প্রবীরের এখন প্রধান চিন্তা বিকেলের প্রোগ্রাম নিয়ে। 150 জন বৃদ্ধাকে শাড়ি দিতে হবে। লতু মাসির মতো আর কেউ যদি দুটো শাড়ি চান, অথবা 150-র বেশি ক্যান্ডিডেট চলে আসেন, কি করে সামলাবে প্রবীর? সহদেবদা থাকলে এসব নিয়ে ভাবতেই হতো না। মায়ের কথা মনে পড়ে যাচ্ছে প্রবীরের। বেঁচে থাকলে খুবই খুশি হতেন। নিজের হাতে শাড়ি দিতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা প্রিয়জনদের। গর্বে ডগমগ করত মায়ের মুখ। শাড়ি দেওয়ার প্ল্যানটা মাথায় আসার পরই সহদেবকে ফোন করেছিল প্রবীর। সহদেব খুবই উৎসাহিত হয়ে বলেছিল, দারুণ ভেবেছিস। তোর বাড়ির লোক না থাকলে কি হবে? আমাদের গ্রামের দিকে পাড়া প্রতিবেশীরা তো যৌথ পরিবারের মতোই থাকি। সেখানকার সব বিধবা বয়স্ক আমাদের আত্মীয় গুরুজন। সেই গুরুজনদের মধ্যে একজন লতু মাসি, যাকে আজ চিনতেই পারল না প্রবীর। ব্যাপারটার জন্য প্রবীর এখনো মরমে মরে আছে। বিকেলে লতু মাসি এসে ঘুম ভাঙালেন।
প্রবীর, এবার ওঠ রে, বেলা ফুরিয়ে এলো। ওরা সব এসে পড়েছে উঠোনে। ধর্মর করে বিছানায় উঠে বসলো প্রবীর। ওরা কারা বুঝতে একটু সময় লাগলো। খেয়াল হলো গ্রামের বিধবা বৃদ্ধাদের কথা। জানালার বাইরে তাকালো, আলো একেবারেই নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে হয়তো অপেক্ষা করছেন বৃদ্ধারা। বিছানা থেকে নেমে এলো প্রবীর। পাকশাল থেকে ভেসে এলো লতুমাসির গলা। চা করছি, খেয়ে নিয়ে বিলি করতে বসিস। ঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালো প্রবীর। উঠোনে বৃদ্ধাদের ভিড় দেখে চমকে উঠল। 150 ছাড়িয়ে যাবে না তো? ওরা ইতস্তত দাঁড়িয়ে বসে নিজেদের মধ্যে ফিস ফিস করছেন। অনেকদিন পর একসঙ্গে হতে পেরেছেন সকলে। শাড়ির পেটিটা ফের বারান্দায় রাখা রয়েছে। পাশে জলচৌকি, যেখানে বসবে প্রবীর। বোঝাই যাচ্ছে এসব লতুমাসির কাজ। খুবই পরিপাটি স্বভাবের মহিলা। সহদেবদা উপযুক্ত মানুষই রেখে গিয়েছে। 5-6 জন বৃদ্ধা উৎসুক দৃষ্টি নিয়ে দেখছেন পেটিটা। দুজন আবার পেটির গায়ে নাক ঠেকিয়ে গন্ধ শুকলেন। নতুন শাড়ির গন্ধ পেতে চাইছেন। ধৈর্যের বাঁধ ভাঙছে ওদের। কতদিন পর হয়তো নতুন থান কাপড়ের গন্ধ পাবেন। প্রবীরদের গ্রামটা যে বড়ই গরিব। এই নে, চা ধর। লতুমাসি এসে দাঁড়ালেন পিছনে। মাসির হাত থেকে চা নিল প্রবীর। থান কাপড় বিলি করছে প্রবীর। সকলেই সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছেন লাইনে। অনেকটা করে ঘুমটা টেনে রেখেছেন বৃদ্ধারা। গ্রামের মানুষদের সংকোচ একটু বেশি। দুহাত তুলে আশীর্বাদ করছেন প্রবীরকে। লতুমাসির জন্য প্রবীর 2টো শাড়ি আলাদা করে সরিয়ে রেখেছে। সব শেষে দেবে। প্রবীরকে শাড়ি বিলি করতে সাহায্য করে যাচ্ছেন মাসি। আলাপ করিয়ে দিচ্ছেন বৃদ্ধাদের সঙ্গে। এক সময় শেষ হলো কাপড় বিলি। কম পড়েনি। গোটা কাজটা সুষ্ঠুভাবে সমাধা হলেও কোথায় যেন একটা ফাঁকা রয়ে গেল। বৃদ্ধারা চলে গিয়েছেন। উঠোনে এখন ফাঁকা। শুধু একটা কাঠবিড়ালি যেন ভয় পেয়ে দৌড়াদৌড়ি করছে সেখানে। লতুমাসি আছেন এখনো। প্রবীর জিজ্ঞেস করলো, আচ্ছা মাসি, আমাদের উঠোনের এরকম একটা বড় ব্যাপার হলো, গ্রামের কেউ তো দেখতে এলো না। লতুমাসি বললেন, আসবে কেন? ওদের যে হিংসে হয়েছে। আমাদের তো সকলেই হেলা ফেলা করে। আজ আমাদের সুখের দিন, সহ্য হবে কেন ওদের? প্রবীর হেসে ফেলল। তাদের গ্রামের লোকগুলো এখনো ছেলে মানুষই রয়ে গেল। সহদেবদা কোনো উন্নতি করে উঠতে পারেনি। লতুমাসির হাতে থান কাপড় 2টো দিয়ে প্রবীর বলল, তোমার সে লাজুক বৃদ্ধাকে বলো, শাড়ি নিতে আসতে না পারলেও আশীর্বাদটা যেন দূর থেকে করে। তার আশীর্বাদ সব সময় তোর মাথার উপর আছে। বলে শাড়ি 2টো নিয়ে উঠোনে নেমে গেলেন লতুমাসি। সন্ধে হয়ে এসেছে প্রায়। একটু পরেই লতুমাসি মিলিয়ে গেলেন গাছপালা ঘেরা রাস্তার অন্ধকারে। সন্ধে গাঢ় হতে আরো একা হয়ে গেল প্রবীর। গাছে ফিরে আসা পাখিরা চেঁচামেচি থামিয়েছে। ভিটে ঘিরে এখন ঝিঝির কোরাস। পুকুর ধারে ঝোপঝাড়ে জ্বলে উঠছে জোনাকি। লম্ফ জ্বালিয়ে স্কুল বেলার বই খাতা ওল্টাচ্ছে প্রবীর। একসময় যখন ভাবছে রাতের রান্নাটা চাপিয়ে দেবে কিনা, তখনই বাইরে সাইকেলের ঘন্টি। উঠোন থেকে হাঁক পারল সহদেব। কিরে, খুব রেগে গিয়েছিস আমার ওপর? উত্তর না দিয়ে সহদেবের জন্য অপেক্ষা করলো প্রবীর। সাইকেল দালানে তুলে ঘরে এলো সে। ফের বলল, কিছু মনে করিস না ভাই, কালীগঞ্জে আমি না গেলে স্বাস্থ্য সচেতন ক্যাম্পটা করাই যেত না। সরকারি ডাক্তারদের সঙ্গে সহজে মিশতে পারে না গ্রামের লোক। প্রবীর বলল, না না,
আমার কোনো অসুবিধা হয়নি, তুমি তো সব ব্যবস্থাই করে গিয়েছিলে। সহদেব একটু থমকালো, বলল, মানে লতুমাসি থাকায় আমার কোনো সমস্যাই হয়নি। কে লতুমাসি? কপালে ভাঁজ ফেলে জানতে চাইল সহদেব। প্রবীর অবাক হয়ে বলল, সে কি, নিজে ঠিক করে গিয়েছো তাকে, এখন চিনতে পারছো না? দুপুরে রান্না বান্না করে রাখলেন মাসি, বিকেলে দাঁড়া বলে কথার মাঝে বাধা দিল সহদেব। বিছানায় এসে বসলো, উদ্বিগ্ন আগ্রহে জানতে চাইল, এবার বলতো ঘটনাটা কি, কে এসেছিল দুপুরে? বাড়ি ফেরা থেকে সন্ধে অবধি যা যা ঘটেছে সবিস্তার সহদেবকে জানালো প্রবীর। কখনো চোখ বড় বড়, কখনো বা চোখ ছোট। ভ্রু কুঁচকে সহদেব শুনে গেল বৃত্তান্ত। তারপর কপালে হাত রেখে বসে রইল। প্রবীর অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো তোমার, অমন করে বসে রইলে কেন? মাথা সোজা করলো সহদেব। সন্দেহের গলায় জানতে চাইল, এই লতুমাসি কোথায় থাকেন কিছু বলেছেন? হ্যাঁ বললেন তো, ক্যানেল পারে। আমার ছোটবেলায় এ বাড়িতে নাকি আসতো খুব। নিচে ঠোঁট উল্টে দৃষ্টি চালার দিকে তুলে কি যেন ভাবতে বসলো সহদেব। একটু পরে আশঙ্কিত গলায় বলল, ক্যানেল পারে 4 ঘর মন্ডলদের বাস। বিমল মন্ডলের মা লতিকা মন্ডল বহুদিন ধরে বুকে বছর 5 হলো মারা গিয়েছে। ঠিকই তোর মায়ের সঙ্গে খুব ভাব ছিল তার, কিন্তু তিনি কি করে আসবেন? বুকটা ছমছম করে উঠল প্রবীরের। এতক্ষণে বাড়ির চারপাশে নির্জনতা, ছায়া, অন্ধকার ঝাঁপিয়ে পড়ল তার উপর। শুকনো গলায় বলল, এই রে, আরো যেসব বৃদ্ধা এসেছিল তারাও কি? সহদেব বলল, তাই তো মনে হচ্ছে, কেননা কালীগঞ্জের কাজটা হঠাৎ পড়ে যেতে আমি গ্রামের সব বৃদ্ধাকেই বলে রেখেছিলাম কাল সকালে দেওয়া হবে শাড়ি। এই তো এখন আসার সময় বেশ কয়েকজন বৃদ্ধা জিজ্ঞাসা করেছিল সত্যি কাল দেওয়া হবে কিনা। কি হবে তাহলে? আর শাড়ি পাবো কোথায়? সব তো শেষ। হতাশ গলায় বলল প্রবীর। সহদেব ঘাবড়াল না, বলল, ও নিয়ে অত ভাবিস না, আমি ওদের বলে দেব সামনের মাসে দেওয়া হবে। খরচটা ডবল হবে তোর, এই যা। তবে আজকের ঘটনাটা পাঁচকান করিস না। কেন? বিষম কৌতূহল নিয়ে জানতে চাইল প্রবীর। এমনিতে তো গ্রামে লোকজন থাকতে চায় না, আসতেও চায় না, তারপর এই ভূত টুতের ঘটনা কানে গেলে আরো শুনশান হয়ে যাবে জায়গাটা। প্রবীর বলল, কিন্তু এরা যে এই গ্রামেই আছেন, এটা তো সত্যি। হোক সত্যি, সবকিছুর অত হিসাব ধরলে চলে না। তুই সামনের মাসে মাইনে পেলে আবার থান কাপড় নিয়ে চলে আসবি। আমি এখন উঠি, রান্নার জোগাড় করতে হবে। সহদেব চলে গেল। প্রবীর জানালার বাইরে তাকিয়ে থাকলো। আকাশের ঢালে খালি চাঁদ, ম্লান আলো। পাঁচঝাড়ের ভিতরে টিম টিম করে জ্বলছে জোনাকি। আচমকা আসা যাওয়া মাথা দোলাচ্ছে ক্ষেত ভরা ধান গাছ। প্রবীরের চোখে ভেসে উঠছে দুপুরের দৃশ্য। কখনো তাদের অশরীরী মনে হয়নি। ঘোমটাটা একটু বেশি করে টেনে রেখেছিলেন, এই যা। তাদের অস্তিত্ব বোধ হয় পশু পাখিরা টের পেয়ে থাকবে। দাঁড় কাকটা কি কিছু বলতে চাইছিল? কাঠবিড়ালটা কি তো ভয়ে অস্থির। বিড়াল কুকুর মারালো না এই চত্বর। শাড়িগুলো নিয়ে কোথায় গেলেন তারা? রতুবাসী অত কথা বললেন, এতটুকু খোনা সুর শোনা যায়নি। এইসব ভাবতে ভাবতে প্রবীর দেখলো সাদা শাড়ি পরা কারা যেন পুকুর, ক্ষেত, মাঠের উপর ভেসে বেড়াচ্ছে। গায়ে কাঁটা দিয়ে উঠল প্রবীরের। তবে ভয়ে কাবু হয়ে পড়ল না। বুঝতে পারল ফিরে এসেছেন তারা। নতুন শাড়িটা পরে এসে প্রবীরকে দেখাচ্ছেন। সাদা প্রজাপতির ডানা মনে হচ্ছে তাদের। রতুমাসিও আছে নিশ্চয়ই ওখানে। কেন জানি প্রবীরের মন বলছে
ওদের মধ্যে আর একজনও আছে, রতু মাসির বান্ধবী, প্রবীরের মা। দুপুরে ছেলের সামনে আসতে লজ্জা পেয়েছিলেন। মায়ের কথা মনে আসতে আর একটা ব্যাপার খেয়াল হলো। প্রবীর যখন স্কুলে পড়ে মা বলতেন, মন দিয়ে লেখাপড়া করো, গ্রাম আলো করতে হবে তোকে। সামনে ভেসে বেড়ানো সাদা শাড়ি পরা বৃদ্ধাদের জন্য গ্রামটা বেশ আলোকিত মনে হচ্ছে আজ। প্রবীর হাঁক দিল, সহদেবদা, একটা জিনিস দেখে যাও। ও সহদেবদা! সহদেব এলো, জিজ্ঞেস করলো, কি জিনিস? প্রবীর জানালার বাইরে আঙুল দেখিয়ে থমকে গেল। আর তো ওদের দেখা যাচ্ছে না, শুধুই জোনাকির আলো। সহদেব বলল, কি দেখাবি? ডাকলি কেন? প্রবীর বুঝল তারাও চান না ভূতের ভয়ে গ্রামটা পরিত্যক্ত হয়ে যাক, তাই উধাও হয়েছে। ওদিকে সহদেব অধৈর্য হয়ে জানতে চাইল, কি হলো? কেন ডাকলি? বলবি তো? একটু উদাস গলায় প্রবীর বলল, দেখো, এক ফালি চাঁদের আলোতে কি সুন্দর দেখাচ্ছে আমাদের গ্রামটা। ও, আমি তো রোজ দেখি, আজ তুই দেখ। বলে তড়িঘড়ি পাকশালের দিকে চলে গেল সহদেব।